দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ট্রাভেলার, এখানে মূলত যেটা নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা ট্রাভেলার হচ্ছে যেটা ব্যবহার করি টুইস্ট দেওয়ার জন্য, সেই টুইস্টিং এলিমেন্টের মধ্যে থেকে আমরা হচ্ছে কি কি বৈশিষ্ট্য আশা করব এই বিষয়ে কিছু কথা। যেমন ট্রাভেলারের কাছ থেকে আমাদের প্রথম চাওয়া হবে ট্রাভেলারটা যেন রিং এর সাথে ফ্রিকশনের ফলে যতটুকু সম্ভব অল্প পরিমাণ হিট তৈরি করে। হ্যাঁ, কারণ মেটাল মেটাল ফ্রিকশন যখন হবে তখন সেখানে আসলে হিট তৈরি হবেই। এটাকে আম এড়ানোর একদম পুরোপুরিভাবে এড়ানোর আসলে কোনো উপায় নাই। কাজেই হচ্ছে ট্রাভেলারটা এমন হওয়া দরকার যেন সেটা খুব অল্প পরিমাণ হিট তৈরি করে। তারপরে ট্রাভেলারের আরেকটা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন যে ট্রাভেলার যে হিটটা তৈরি হবে সেই হিটটা যেন খুব দ্রুতই পুরা ট্রাভেলারে ছড়ায় যায়। পুরা ট্রাভেলারে ছড়ায় গেলে কি হবে? হিটটা যখন পুরা ট্রাভেলারে ছড়ায় যাবে তখন কিন্তু হিটের ইফেক্টটা কম পড়বে। যেমন এই ছবিতে তোমরা যদি খেয়াল করো তাহলে এই ছবিতে আ শুধুমাত্র ফ্রিকশন তো হচ্ছে এইটুকু জায়গায় সবচেয়ে বেশি ফ্রিকশন হচ্ছে। তো আমি চাইবো যে এইটুকু জায়গায় ফ্রিকশন অর্থাৎ ফ্লেঞ্জের সাথে ট্রাভেলারের ফ্রিকশন হওয়ার পরে এই বাকি অংশটুকু ট্রাভেলারের বাকি অংশে যেন হিট খুব দ্রুত পাস করে এমন কোনো একটা হচ্ছে মেটাল কিংবা মেটাল অ্যালয় আমাদেরকে ব্যবহার করতে হবে যেন হিট খুব দ্রুত ডিসিপেট হয়ে যায়। শুধু যে ট্রাভেলারের মধ্যে ডিসিপেট হওয়া জরুরি তা কিন্তু না, এমনকি আমার এর সাথে সাথে মিলায় এরকম হওয়া প্রয়োজন যেন হচ্ছে রিঙেই পুরা রিঙেই যেন হিটটা ছড়ায় যায়। যেহেতু ফ্রিকশন আছে, সারফেস কন্টাক্ট আছে, তাহলে হিট আসলে রিংও কিন্তু কিছুটা নিবে। তো এটাও প্রয়োজন যেন ট্রাভেলার থেকে হিট খুব দ্রুত পুরা ট্রাভেলারে এবং একই সাথে রিঙে এবং একই সাথে হচ্ছে এনভায়রনমেন্টের এয়ারে যেন হিটটা ডিসিপেট হয়। তারপরে হচ্ছে এই ট্রাভেলার যেন যতটুকু সম্ভব ক্ষয়রোধী হয়। পুরোপুরি আসলে 100% করোশন হচ্ছে রেজিস্ট্যান্স তো বানানো সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব, বিশেষ করে আমরা রিং এ যেরকম প্রযুক্তি ব্যবহার করেছিলাম যে বিভিন্ন ধরনের কোটিং দেওয়া, সেটা হতে পারে মেটাল অক্সাইড কিংবা মেটাল নাইট্রাইট, তারপরে হতে পারে ক্রোমিয়াম, তারপরে হতে পারে নিকেল। এই ধরনের হচ্ছে কোনো না কোনো কোটিং ব্যবহার করে এটার ক্ষয় প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো যেতে পারে। আর আরেকটা যেটা সেটা আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে রিং এর চাইতে ট্রাভেলারের হার্ডনেস অবশ্যই অবশ্যই কম হবে। অর্থাৎ রিংটা তুলনামূলকভাবে হার্ডার হবে কিন্তু ট্রাভেলারটা তুলনামূলকভাবে হচ্ছে সফটার হবে। কি জন্য? যদি রিংকে হার্ডার রেখে আমি ট্রাভেলারকে সফটার বানাই তাহলে হচ্ছে ট্রাভেলার দ্রুত ক্ষয় হয়ে যাবে। আর হচ্ছে রিং এর উপরে কোনো বিশেষ প্রভাব পড়ার আগেই ট্রাভেলার ক্ষয় হয়ে যাবে। ট্রাভেলার ক্ষয় হলে আমাদের কোনো সমস্যা নেই, ট্রাভেলার খুবই কম দামি জিনিস, এটাকে রিপ্লেস করতেও খুব অল্প সময় লাগে, সুতরাং ঝামেলা নেই। আর যদি দুইটারই হচ্ছে হার্ডনেস সমান হয় তাহলে কিন্তু ক্ষয় হওয়ার সময় রিং এবং ট্রাভেলার দুইটাই কিন্তু হচ্ছে তোমার সমান তালে ক্ষয় হতে শুরু করবে। সুতরাং এই জন্য আমার রিং এর চাইতে ট্রাভেলারকে হচ্ছে হার্ডনেসটা কম থাকা খুবই জরুরি। এখন এরপরের প্রশ্ন হচ্ছে কোন একটা রিং এর সেটাকে কোন একটা রিং এর মধ্যে আমরা যে ট্রাভেলারকে বসাই সেই ট্রাভেলারটা কি হচ্ছে লাইটার ওয়েট ট্রাভেলার নাকি হচ্ছে হেভিয়ার ট্রাভেলার? কারণ আমরা যখন রানিং ইন টপিকটা পড়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে রানিং ইন করার একটা পদ্ধতি হচ্ছে প্রথমে লাইটার ট্রাভেলার থেকে শুরু করে ধীরে ধীরে অপটিমাম লিমিটের মধ্যে হেভিয়ার ট্রাভেলারের দিকে যাওয়া শুরু করা। অতিরিক্ত হেভি হয়ে গেলে কিন্তু আবার সেই অতিরিক্ত হেভি ট্রাভেলারটাও ইয়ার্ন ব্রেকেজের কারণ হতে পারে। কিন্তু যদি অপটিমাম লিমিটের মধ্যে যদি বলি তাহলে লাইটার ট্রাভেলারের চেয়ে হেভিয়ার ট্রাভেলারের পারফরমেন্স ভালো হবে, কারণ হেভিয়ার ট্রাভেলার ইয়ার্নকে ধরে রাখতে পারে যার ফলে বেলুন ফরমেশনের প্রবণতাটা কম থাকবে। তো যেহেতু আমরা লাইটার ট্রাভেলার এবং হেভিয়ার ট্রাভেলার এই কথাগুলি যেহেতু বলছি, তার মানে অবশ্যই কোন একটা ট্রাভেলার হচ্ছে সেটা কি লাইটার ওয়েট নাকি হচ্ছে হেভিয়ার ওয়েট, অবশ্যই হচ্ছে এটা আমার বোঝার মতো কোনো পদ্ধতি আমাকে রাখতে হবে। এই জিনিসটাকে বোঝার জন্য হচ্ছে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে আইএসও নাম্বার দিয়ে আমরা ট্রাভেলার মাস বের করতে পারি, আর একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার দিয়ে আমরা ট্রাভেলার মাস বের করতে পারি। আইএসও নাম্বার এবং ট্রাভেলার নাম্বার এই দুইটা দিয়েই আমরা হচ্ছে ট্রাভেলারের মাসকে বের করতে পারি। সেটা কিরকম? যেমন ধরা যাক আমরা এখানে আমার ইয়ার্নের কাউন্ট, মনে করো এখানে একটা চার্ট দেওয়া আছে যে ইয়ার্নের কাউন্ট কত হলে কোন ফাইবার দিয়ে ইয়ার্ন বানাতে গেলে আমি হচ্ছে কোন ট্রাভেলার মাস ব্যবহার করব, কোন মাসের ট্রাভেলারটা ব্যবহার করব, এটার একটা চার্ট। তো এই চার্ট অনুযায়ী যেমন এনই তে চার্ট আছে, এনই তে হচ্ছে আমার 16, এনই তে যদি মনে করো 16 এনই আমরা একটা ইয়ার্ন বানাতে চাই তখন
আমরা কি করব, ট্রাভেলার নাম্বারের রেঞ্জ দেওয়া আছে এখানে 1 থেকে 4, ফাইবার অনুযায়ী এটা ডিফারেন্ট হতে পারে। তো 1 থেকে 4 মনে করো। তাহলে ধরা যাক আমি 1 যদি ধরি, তো ট্রাভেলার নাম্বার 1 মানে কি? ট্রাভেলার না, এটাই এগুলি কিন্তু এখানে পরীক্ষায় আসবে। এই চার্ট মুখস্থ করতে হবে না, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে ট্রাভেলার নাম্বার 1 বা 4/0 এগুলির মানে কি, আইএসও নাম্বার 60 মানে কি, 80 মানে কি, এগুলা হচ্ছে আসতে পারে। যেমন ট্রাভেলার নাম্বার আমি যদি বলে 1, এর মানে হচ্ছে যে 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে 10 গ্রেইন। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয়ে থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে যে ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। 10টা ট্রাভেলার ওয়েট 10 গ্রেইন, গ্রাম কিন্তু না, গ্রেইন। আর গ্রেইন তো আমরা জানি যে 7000 গ্রেইনে 1 পাউন্ড। তো 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, তখন এটা ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 11 গ্রেইন হয়, তখন তার ট্রাভেলার নাম্বার হচ্ছে 2। যদি 12 গ্রেইন হয় তখন তার নাম্বার হচ্ছে 3। যদি 13 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 4। এইভাবে যেতে থাকবে। আর যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রাম হয়, তখন তার হচ্ছে নাম্বার হবে 1/0। যদি 10টা ট্রাভেলারের ওয়েট 8 গ্রাম হয়, তখন তার নাম্বার হবে 2/0। যদি 7 গ্রাম হয় তাহলে তার নাম্বার হবে 3/0। যদি 6 গ্রাম হয় তাহলে তার নাম্বার হবে 4/0। এইভাবে হচ্ছে যেতে থাকবে। স্যার এইভাবে বুঝতেছি না স্যার, এটা বুঝতেছি না স্যার, আমি কোনটা? বাইরে কিভাবে কি কিছু বুঝি নাই স্যার। স্যার 2/0 এই হ্যাঁ, এইসব। খেয়াল করো, যদি 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন হয়, গ্রেইন মানে কি? গ্রেন হচ্ছে একটা একক। হ্যাঁ, একক। একক স্যার। জি, 7000 গ্রেইন হচ্ছে 1 পাউন্ড। তাহলে 10টা ট্রাভেলার নিলাম। ট্রাভেলার চিনো? জি স্যার, হ্যাঁ, জি স্যার। জি। তাহলে 10টা ট্রাভেলারকে আমি নিলাম, তারপর হচ্ছে ভর মাপবো, দেখবো যে কত গ্রেইন হয়। ঠিক আছে? জি স্যার। এখন 10টা ট্রাভেলারের ওয়েট যদি হয় 10 গ্রেইন, তাহলে তার ট্রাভেলার নাম্বার হবে হচ্ছে 1। বোঝা গেছে? যদি বলে ট্রাভেলার নাম্বার 1 মানে কি? 10 গ্রেন, আমি কিন্তু বলবো যে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন। স্যার এখন কিন্তু এই যে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেন, এটা কিভাবে বোঝার? ভর মাপবো। গ্রেইনটা কিসের একক? ভরের একক না? বড় এরকম। জি, তাহলে হচ্ছে কোন একটা ব্যালেন্সে আমি ভর মাপবো। তাহলেই বোঝা যাবে যে 10টা ট্রাভেলার ওয়েট কত গ্রেইন। সেই ভরটাকে গ্রেইনে কনভার্ট করলেই হয়ে যাবে। 10টা ট্রাভেলারের ওয়েট যদি হয় 27 গ্রেন, তাহলে আমরা হুম। সেটা কিভাবে বুঝবো? তাহলে এভাবে গুনে গুনে বের করে ফেলো, একটা চার্ট বানাও। 10টা ট্রাভেলারের গ্রেইন যদি হয় 27, তাহলে কত হবে? 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, তাহলে হবে ট্রাভেলার নাম্বার 1। ঠিক আছে? তো 10টা ট্রাভেলার যদি দেখো 11 গ্রেইন, তাহলে কত হবে? তাহলে তার ট্রাভেলার নাম্বার হচ্ছে 2। যদি হচ্ছে 12 গ্রেইন হয়, তাহলে কত হবে? পরের নাম্বারে যাও। 3। 3। যদি হচ্ছে 13 গ্রেইন হয়, তাহলে হবে 4। তাহলে এখন আমি যদি তোমাকে বলি ট্রাভেলার নাম্বার 1 হেভিয়ার নাকি হচ্ছে ট্রাভেলার নাম্বার 3 হেভিয়ার, উত্তর কি হবে বলো তো? জি স্যার। স্যার 3 হেভিয়ার। 3 হেভিয়ার কেন? স্যার 10টা। হ্যাঁ, 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে তখন বেশি পাচ্ছি আমি, তাই তো? আর 1 জি মানে তো স্যার। 10টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে তোমার 1 গ্রাম, 10 গ্রেইন। 10টা ট্রাভেলারের 10 গ্রেইন হলে সেটাকে আমরা বলি 1। আর যদি 11 গ্রেইন হয় তাহলে বলি হচ্ছে 2। আর যদি বলি ট্রাভেলার নাম্বার 3, তার মানে হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট আমার হচ্ছে 12। 12। হ্যাঁ, তো এইভাবে চলে যাবে উপরের দিকে। আর যদি 10টা ট্রাভেলারের ওয়েট তোমার হচ্ছে 10 গ্রেইনের চাইতে কম হয়, যেমন আমি বললাম 9 গ্রেইন, তখন তার নাম্বার হবে 1/0। এটা স্রেফ একটা নাম্বার, যেন আমি বুঝতে পারি, কাউন্টের মতো আর কি, যেন আমি লাইট আর হেভিয়ার বুঝতে পারি। তো 10টা ট্রাভেলার ওয়েট যদি 9 গ্রেইন হয়, তাহলে তার নাম্বার হবে 1/0। যদি হচ্ছে আরেকটু কমে 9 গ্রেইন হয়, তাহলে হবে হচ্ছে 2/0। এভাবে নিচের দিকে আসবে। যদি 7 গ্রেইন হয়, তাহলে হবে হচ্ছে 3/0। ঠিক আছে? তারপরে হচ্ছে যদি 6 গ্রেইন হয়, তাহলে হবে হচ্ছে 4/0। এইভাবে নিচের দিকে নেমে আসবে। এবার বোঝা গেছে? মোটামুটি স্যার। আচ্ছা, এভাবে নিচের দিকে নেমে আসবে।
আর আইএসও হচ্ছে মোটামুটি না বললে তুমি যদি বলো যে স্যার এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি আর একটু চেষ্টা করতে পারি। জি স্যার, আবার চেষ্টা করেন স্যার। হ্যাঁ, কোথায় বুঝে নাই বলো? স্যার আমি টেবিলটাই ধরতে পারতেছি না স্যার। টেবিল তো তোমার ধরতে বলি না রে বাবারে। এই টেবিলটা ছিল হচ্ছে, আচ্ছা হ্যাঁ, তো অবশ্য টেবিলটা যেহেতু দেখাইছে এটা তো বোঝা দরকার। বাম দিক দিয়ে হচ্ছে তোমার কাউন্ট। জি স্যার। তো টেক্স আর এনএম তো দরকার নেই আমার, যেমন ধরা যাক 6 এনে আমি সুতা বানাইতে চাই, তাহলে মানে কোন মাসের ট্রাভেলার আমি ব্যবহার করব। ট্রাভেলার নাম্বার হিসাব করলে 14 থেকে 18 নাম্বারের মধ্যে ট্রাভেলার মাস আমি ব্যবহার করব। আইএসও নাম্বার হলে 250 থেকে 315 নাম্বারের মাঝে আমরা ব্যবহার করব আর কি। সোজা কথায় কোন ইয়ার্নের জন্য আমি কোন ট্রাভেলার মাস ব্যবহার করব আর কি, কোন মাসের ট্রাভেলার ব্যবহার করব এটাই লিস্টে দেওয়া আছে। জি। এবার বোঝা গেছে? জি স্যার। তাহলে যদি 10 এনে ইয়ার্ন বানাই তাহলে ট্রাভেলার নাম্বার কত বেছে নিতে হবে বলো? 9 অথবা 11। হ্যাঁ, 9 থেকে 11 এর মাঝখানে বেছে নিতে হবে। আচ্ছা। তো এখন যদি বলি 9 মানে কি, তাহলে ওই যে এরকম আসবে যে 9 মানে হচ্ছে কত হবে, ওই 10টা ট্রাভেলার ওয়েট 18 গ্রেইন হবে আর কি, এটাই বোঝানো হচ্ছে। আর যদি বলি হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট, এবার কি 4টা বোঝা গেছে? জি স্যার, চারটা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। এবার যদি আমি বলি 2/0 4/0 এগুলা মানে কি, এগুলার মানে হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট যদি 9 গ্রাম হয়, 9 গ্রেইন হয়, তাহলে তার নাম্বার হচ্ছে 1/0। এটা স্রেফ একটা নাম্বার, এরকম না যে আমি 1 কে 0 দিয়ে ভাগ দিচ্ছি। আর আচ্ছা। যদি 10টা ট্রাভেলারের ওয়েট যদি 8 গ্রেইন হয় তখন তার নাম্বার হবে হচ্ছে 2/0। যদি 7 গ্রেইন হয় তাহলে 3/0, 6 গ্রেইন হলে 4/0, এভাবে যেতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। তার মানে উপরের দিকে গেলে 1 থেকে যত উপরে যাব সেটা তত হেভিয়ার হচ্ছে, আর 1 থেকে যত নিচের দিকে আসবো সেটা তত বেশি লাইটার হচ্ছে। এবং দেখো যে কাউন্ট যত কোর্সার হয় আমার ইয়ার্ন ট্রাভেলার কিন্তু তত হেভিয়ার হচ্ছে, তাই না? 1 জি। এর চাইতে হচ্ছে 14 এনি। এটা কিন্তু যেমন 16 এনির জন্য আমি 1 নাম্বার ট্রাভেলার ব্যবহার করব। আর এই তোমার 6 এনি, 6 এনি তো কোর্সার, সেটার জন্য আমি হচ্ছে 14 নাম্বারের ট্রাভেলার ব্যবহার করব। আর 16 এনের জন্য 1, কিন্তু 40 এনের জন্য 7/0। 40 এনের জন্য 7/0। তো 1 এর চাইতে তো যত নিচে যাব তত হচ্ছে ফাইনাল। এই হচ্ছে মোটামুটি। আশা করি বুঝতে পারছো, নাকি এখনো বুঝো নাই? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তোমরা যদি আমার কথাটা খাতায় লিখে রাখতে তাহলে হচ্ছে খুব সহজে বোঝা যেত আর কি। এখন যেহেতু পুরোপুরি আমার মনে হয় কেউ নোট নিচ্ছ না, তো নোট নিলে এটা হচ্ছে সহজে বোঝা যেত। তোমরা যেহেতু নোট নিচ্ছ না, আমি 2/0 3/0 বলছি, এই কারণে হয়তো বা কনফিউশনটা বেশি। আচ্ছা, তো এটা ট্রাভেলার নাম্বার নিয়ে আমরা কথা বললাম যে 10টা ট্রাভেলারের ওয়েট কত গ্রেইন, এর উপর ভিত্তি করে হচ্ছে ট্রাভেলার নাম্বার দিয়ে ট্রাভেলার মাস আমরা বের করি, এবং ফাইনার কোর্সার না, ঠিক এখানে কথাটা হবে হচ্ছে হেভিয়ার লাইটার, লাইটার ট্রাভেলার নাকি হেভিয়ার ট্রাভেলার, এই জিনিসটা বুঝি। আর আইএসও নাম্বারটা তুলনামূলকভাবে অনেক সহজ। এটা হচ্ছে যেমন আমি যদি বলি 16 এনি ইয়ার্ন বানাতে ট্রাভেলারের আইএসও নাম্বার হচ্ছে 63 থেকে 90। তো 63 মানে কি, 63 মানে হচ্ছে 1000টা ট্রাভেলার নিয়ে যদি আমরা ভর মাপি তাহলে 63 গ্রাম হবে। 1000 ট্রাভেলারের ওয়েট যত গ্রাম আইএসও নাম্বার হচ্ছে তত। যেমন আমাকে যদি বলা হয় 1000, আমাকে যদি বলা হয় যে 80, আইএসও নাম্বার হচ্ছে ট্রাভেলার মাস হচ্ছে আইএসও নাম্বার অনুযায়ী 80। 80 মানে হচ্ছে 1000 ট্রাভেলার নিব এবং ভর মাপলে 80 গ্রাম পাওয়া যাবে। এখানেও কিন্তু তাই দেখো, যেমন 6 এনি ইয়ার্ন বানাতে চাইলে আমার আইএসও নাম্বার হচ্ছে 250 থেকে শুরু। 250 মানে ওই 1000টা নিলে 250 গ্রাম হবে। আর যত ফাইনাল ইয়ার্নে যায়, যে 100, 80 কাউন্টের জন্য যদি খেয়াল করি তাহলে হচ্ছে মাত্র 16। 16টা লাগে। 1000 টা ট্রাভেলার নিয়ে 16 গ্রাম হবে, তার মানে অনেক ফাইনার। অর্থাৎ ফাইনার ইয়ার্নের জন্য তুলনামূলকভাবে আমরা ফাইনার এবং লাইটার ট্রাভেলার গুলি ব্যবহার করি। আর যত কোর্সার ইয়ার্নের দিকে যাই তত হচ্ছে আমরা কোর্সার ট্রাভেলার ব্যবহার করি। এখান থেকে আরো একটা কথা মাথায় আসতে হবে, সেটা হচ্ছে অবশ্যই তার মানে বোঝা গেল যে আমরা যখন রিং ফ্রেমের মধ্যে ইয়ার্নের লট চেঞ্জ করব, যে মনে করো আমি 2 ঘন্টা 40 এনি ইয়ার্ন বানাইছি, এখন এরপরে আমি আবার 20 এনি ইয়ার্ন বানাবো, তো তখন আমাকে অবশ্যই কিন্তু ট্রাভেলারটা চেঞ্জ করতে হবে। কথা কি বোঝা গেছে? এতক্ষণ মেশিনে 40 এনি ইয়ার্ন ছিল, তো জি আমি ম্যাম। জি 7 জি বাই স্যার। তো আমি 7/0 দিয়ে হচ্ছে মেশিনে ইয়ার্ন চালিয়েছি, এতক্ষণ ট্রাভেলার ছিল 7/0। তো আমি যখন 40 এনি ইয়ার্ন বানানো শেষ, এখন রিং ফ্রেমে আমি নতুন করে 20 এনি ইয়ার্ন বানাতে শুরু করব।
20N এর জন্য তো ট্রাভেলার নাম্বার দেওয়া আছে 2/0, ঠিক আছে, তুলনামূলকভাবে কোর্সার ট্রাভেলার, হেভিয়ার ট্রাভেলার। তো আমাকে কিন্তু ট্রাভেলার চেঞ্জ করতে হবে, সব স্পিন্ডেলের থেকে প্রত্যেকটা রিং থেকে ট্রাভেলার চেঞ্জ করে নতুন ট্রাভেলার বসাইতে হবে। তার মানে ট্রাভেলার চেঞ্জটা আমরা খুব মানে ফ্রিকোয়েন্টলি করে থাকি, অর্থাৎ কাউন্ট চেঞ্জ হলেই প্রায় সময় যদি কাউন্টের পার্থক্যটা বড় থাকে তখন হচ্ছে ট্রাভেলার আমরা চেঞ্জ করি। কিন্তু আবার এরকম যদি হয় যে মনে করো 20 ইয়ার্ন বানাইছে আমি 2/0 ট্রাভেলার দিয়ে, এরপরে অর্ডার আসতেছে হচ্ছে 18 তখন কিন্তু না পাল্টালেও চলে, 2/0 দিয়ে তুমি 18 বানাইতে পারবা, 22 বানাইতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। তো এটা একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই। কিন্তু যেগুলা আমি অনেক বড় জাম্প যদি করি, যে এতক্ষণ 20 বানাইছি, এখন 20 বানানো শেষ, আমি 80 বানাবো এখন অনেক ফাইনাল ইয়ার্ন, তখন কিন্তু 20 যে ট্রাভেলার, ওই ট্রাভেলার দিয়ে যদি আমি 80 বানাতে চাই প্রচুর ইয়ার্ন ব্রেক করবে, তো সেটা খুব একটা ভালো কাজ হবে না। 20 ট্রাভেলারটা দিয়ে আমি হয়তো 18 বা 22 এরকম বানাইতে পারবো, কিন্তু 80 বানাতে পারবো না। তার জন্য ঠিক যেরকম রিকমেন্ডেড ওইটার কাছাকাছি একটা ট্রাভেলার নেওয়া লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। 20 থেকে 80 যদি বানানো হয় তাহলে তো এটা অনেক লুজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, না লুজ হবে বলতে কি 20 ট্রাভেলারটা তো অনেক কোর্সার ছিল, হেভিয়ার ছিল। হ্যাঁ সেটা অনেক হেভিয়ার ট্রাভেলার। তো অনেক হেভিয়ার একটা ট্রাভেলার দিয়ে আমি যদি পাতলা একটা সুতা দিয়ে ফাইন ঘোরাতে সুতা চাই, বানাই সেটা তো ছিঁড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কারণ ট্রাভেলারটা হেভিয়ার, তো হেভিয়ার একটা ট্রাভেলার যদি ইয়ানটাকে এরকম ঘোরাতে থাকে, ইয়ানটা খুব ফাইনার, তাহলে কিন্তু অতিরিক্ত টেনশনের কারণে ইয়ানটা ছিঁড়ে যাবে। Yes, sir. Yes, sir. স্যার এই যে বলো। ট্রাভেলারটা খোলা হয় ওটা কি আবার দ্বিতীয়বার লাগানো হয়? জি 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 অবশ্যই, যদি সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা কোম্পানি হচ্ছে ওরা যখন রিং ট্রাভেলার বানায় তখন হচ্ছে তোমার ওদের ম্যানুয়াল দিয়ে দেয় যে এই ট্রাভেলারটা আপনি এতদিন বা এত ওয়ার্ক দিন না, আসলে এটা দেয় হচ্ছে ওয়ার্কিং আওয়ার হিসাবে, যে আপনি এত ওয়ার্কিং আওয়ার ব্যবহার করতে পারবেন, এরপরে করতে পারবেন না, এটা ট্রাভেলারের কোম্পানি অনুযায়ী ভ্যারি করে। তো সেই ম্যানুয়াল অনুযায়ী অবশ্য আমরা বাংলাদেশিরা সবসময় ম্যানুয়ালের চেয়ে একটু বেশি ব্যবহার করি, এটা তো স্বাভাবিক জিনিস। হ্যাঁ, যেমন ধরা যাক এই যে এখন যদি আমাদেরকে বলে যে কি সার্জিক্যাল মাস্ক আপনি 6 ঘন্টার বেশি ব্যবহার করতে পারবেন না, তার মানে আমরা এটা মোটামুটি 1 সপ্তাহ ব্যবহার করবো আর কি। তো এরকম আর কি, আমরা সবসময় হচ্ছে লিমিটেড চাইতে একটু বেশি ব্যবহার করি। এটার কারণ আছে, কারণ আমরা ধরেই নেই যে ওই ভদ্রলোক যে বলছে ওটা আমাদের বাংলাদেশের জন্য, সে একটু কমায় ধরে বলছে আর কি, তো আমরাও সেরকমটা মাথায় রাখি। তো এই তারপরে হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার। ট্রাভেলারের প্রসঙ্গে আরো একটা এখানে কথা বলে রাখা জরুরি, সেটা হচ্ছে ডান দিকের ছবিটায় যদি খেয়াল করো, এটা রিং তো বোঝাই যাচ্ছে। হ্যালো স্যার, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। তাই হ্যালো নাকি? কেউই শুনতে পাচ্ছ না? আমরা শুনতে স্যার, আপনি পাচ্ছি। কি আমার কথা স্যার শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। হ্যালো জি আমি হ্যাঁ, তোমার আমরা কথা শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। ওর মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যালো ওর সমস্যা হলে ও জ্বালাতন করে শেষ করে দিবে। তাই এটা কে? স্যার মারুফ মারুফ। ও শুনতে আচ্ছা। ও, স্যার আসলে ওই যে মানে ক্লাসের মাঝখানে ভিডিও কল আসতে আমি যখন কাটছি তো এর জন্য আর কি ও মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক শোনা আছে, যেতেছিল না সমস্যা স্যার, নেই। এর জন্য এখন আচ্ছা আবার আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। থ্যাংক হ্যাঁ ইউ স্যার। হ্যাঁ সমস্যা নেই। তুমি কি জুভেন্টাসের ভক্ত নাকি? এটা জি কি? স্যার, স্যার জুভেন্টাস প্লাস রোনালদো স্যার, এগুলার স্যার ডাই হার্ড ফ্যান স্যার। রোনালদো আমার কাছে স্যার অনেক কিছু স্যার। তুমি কি হচ্ছে আগে থেকে জুভেন্টাসের ভক্ত ছিলে না নাকি না না, আগে রোনালদো আসার জুভেন্টাসে পরে? ছিলাম না স্যার, আগে রিয়াল মাদ্রিদ স্যার, ও পুরা রিয়াল আচ্ছা মাদ্রিদ আচ্ছা, ছিলাম স্যার। যখন ওই শিফট করছে স্যার আমি হ্যাঁ শেষ স্যার। ওর লাগে আমার খুব কষ্ট লাগে স্যার, ওরে যদি একটু বাংলাদেশে পাইতাম একদিন একটু হাক তাই। করতাম স্যার, ওর সাথে একটু কোলাকুলি করতাম স্যার। ও আপনি তো রিয়াল মাদ্রিদ, তাই না? আপনার ইয়েতে স্যার প্রোফাইলে আপনি কি রিয়াল মাদ্রিদ স্যার? না, আমি কেন রিয়াল মাদ্রিদে যাব? না না স্যার, আপনি রিয়াল মাদ্রিদ, আমি দেখছি স্যার। না 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 স্যার মনে হয় বার্সা, মনে হয় বার্সাই আপনি স্যার। আগে বার্সেলোনার ফ্যান মনে হয় স্যার। না। এই জন্য ও স্যার আচ্ছা, কিছু আমি বলতেছে মনে না। হয় ইয়া যে যে বলছো, আমি হচ্ছে একবার একটা ফেসবুকে লিখছিলাম আর কি, জি স্যার। হচ্ছে এই তোমার এই যে মারুফকে একই প্রশ্ন, তুমি বলো যে হালা মাদ্রিদ মানে কি? কি স্যার? হালা হালা মাদ্রিদ, মাদ্রিদ মানে এগিয়ে যাও মাদ্রিদ। হ্যাঁ তো না, এটা হালা তো তোমারে জিজ্ঞেস আর করি না, এটা তো গো আমি অ্যাহেড। জিজ্ঞেস করছি। স্যার হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? এই যে এখন শোনো, মাঝখানে আবার যে সাউন্ড আচ্ছা কথা কওয়ার একটু আগে বাইজা গেছিল আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য আমার প্রশ্ন হচ্ছে হালা মাদ্রিদ মানে কি? হালা মাদ্রিদ স্যার এটা আমার জানা নেই স্যার, সত্য কথা আচ্ছা যেটা। ঠিক আছে, তুমি এটা হচ্ছে ওই মাদ্রিদের, আমি তো যতটুকু জানি আমাদের বাংলাদেশে ফ্যান ক্লাব আছে প্রচুর হচ্ছে ফুটবল ক্লাবগুলির, তো হুম, তুমি হচ্ছে ওদের এখানে জিজ্ঞেস করবা বা হচ্ছে হালা ঠিক আছে। মাদ্রিদ মানে কি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। তো আর কি। স্যার তো রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচটা দেখছেন স্যার? না, আমি ফাইনালে আসলে ফুটবল ফলো করি না। ও আচ্ছা।
স্যার ক্রিকেট ফ্যান আপনি স্যার? এখন ক্রিকেটের প্রতি আসলে আমার মানে কিছু মায়া মহব্বত একটু আছে, থাকাটা উচিত না। এন্ড ক্রিকেটও ফলো না করার চেষ্টা করতেছি। অনেকদিন ধরে করি না, শেষমেশ স্যার হচ্ছে। লাস্ট ম্যাচ বার্সেলোনা যখন খেলতে নামছে হ্যাঁ বলো। ক্লিন শেভ করে নামছে মেসি স্যার, পুরো তাই ক্লিন নাকি? শেভ। 5 বছর পর ক্লিন শেভ করলো স্যার। বলো কি ও রেজর পাইছে কই? রেজাল্ট তো স্যার কিনা নিছে স্যার, ওর তো হিউজ লেভেলের টাকা স্যার। না, স্পেনে তো বহুত মানে হচ্ছে ঝামেলা ছিল না? না স্যার এখন আর ওগুলা নাই, সবাই খেলতে টেলতে আসে, সবকিছু হইতাছে স্যার। 5 বছর পর ক্লিন শেভ করছে স্যার, অন্যরকম লাগতাছিল মেসি। আচ্ছা আচ্ছা, তুমি তো ফুটবলে খুব মানে যে, ভক্ত মনে হচ্ছে। না স্যার মানে মোটামুটি দেখার চেষ্টা করি স্যার খেলাগুলা, কিন্তু রাত্রে হয়তো এর লেগে আর দেখা হয় না বেশিরভাগই। ওই পরের দিন হাইলাইটস দেখা হয় ইউটিউবে। আচ্ছা, কাতালান যদি হচ্ছে মনে করো তোমার এই স্বাধীনতা পেয়ে যায়, তাহলে তো বার্সেলোনা তো আর স্প্যানিশ লিগে খেলবে না, তখন তুমি কি না করবে? স্যার আমি মনে করি স্যার বার্সেলোনারে কোনোভাবে যদি শিফট করে বাংলাদেশের লিগগুলা তাই না খেলাইতে পারতো না স্যার, তাহলে বাংলাদেশ স্যার সার্থক স্যার। আচ্ছা, বলতো যে আপনাদের এই লিগটা আমাদের এখানে আমাদের বাংলাদেশের প্রিমিয়ার লিগে আপনারা জয়েন করেন, বাস তাহলে স্যার কাম সারা হয়ে যেত স্যার। জামাল ভুঁইয়া ছিল আমাদের দেশের যারা সেরা সেরা খেলোয়াড়রা ছিল, মামুনুল, ওরা ভালোই খেলতো স্যার ওদের সাথে। আচ্ছা, যাক। তো এখন তো এই রোনালদো যে জুভেন্টাসে চলে আসলো, তো রিয়ালের ফাইনালে গেছে স্যার। হ্যাঁ ফাইনাল হলো আজকে কালকেও নয়। তাই? আচ্ছা, আমার জানা নাই। তো রিয়ালের প্রতি তোমার মহব্বত কি এখন কমে গেছে? স্যার আছে স্যার, মার্সেলের জন্য একটু আছে, মার্সেলো তো ব্রাজিলের স্যার, এর জন্য একটু ভালো লাগে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রামোস স্যার আমরা তো যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন আমি, শাওন, মামুন আমরা সার্জিও গ্রুপের মেম্বার ছিলাম স্যার। তো শাওন ছিল সার্জিও গ্রুপের সিইও, তাই তারপর নাকি? আপনার হ্যাঁ স্যার। আর সার্জিও মামুন গ্রুপ ছিল, কি বলো তো? মানে আমরা একটা গ্রুপ বানাইছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, সার্জিও রেমোস থেকে আসছে। আচ্ছা আচ্ছা, সার্জিও রামোস থেকে আসছে। ওই আচ্ছা সার্জিও গ্রুপে আমরা ছিলাম স্যার, সেই একটা মজা হয়েছিল স্যার আমাদের, কিন্তু হঠাৎ করে আমাদের গ্রুপটা ভেঙে গেছে স্যার। আচ্ছা, কেন ভাঙলো কেন? স্যার ভাঙার কারণটা স্যার ওই যে সেকশন আমাদের আলাদা হয়ে গেছিল, তো তখন ও আচ্ছা সার্জিওর আর আচ্ছা। এক হতে পারতাম না। তো সার্জিওর অনেক কষ্ট স্যার ছিল। এখন একটা গ্রুপ আছে স্যার আমাদের, এটা গ্রুপটার নাম হচ্ছে স্যার কর্নেল গ্রুপ। জি স্যার, এখন আবার আমাদের কর্নেল গ্রুপে আমরা ঢুকছি স্যার। আমাদের কর্নেল আছে, মেজর আছে, তারপর সৈন্য আছে স্যার। আমাদের সেনা সদস্যের হেড হলো স্যার শাওন স্যার, আর তাই? কর্নেল হলো আসিফ, মেজর মামুন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো তোমাদের মধ্যে করো, ওই যে পদাতিক বাহিনী, তো গোলন্দাজ বাহিনী এরকম বানায় ফেলো। জি স্যার বানায় ফেলবো, শাওনের দায়িত্ব দিয়েছি যে তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে একটা কিছু করো। ও এখন সীমান্তে যাইতে চায় না স্যার, ওরে অনেক বলতেছে সীমান্তে যাও, ও দেখো তো কি করা যায়। ও তো এখন সৈন্যবাহিনী নিয়ে আন্দোলনের ফিক্রে আছে মনে হয়। জি স্যার। না স্যার, করোনার কারণে স্যার সবকিছু স্যার স্থগিত আছে স্যার। স্যার তাই? এখানে তো শুধু আমি আর ওই শাওন কথা বলতেছে, আমাদের কর্নেল আর মেজর আমাদের সবসময় অবজার্ভ করতেছে যে আমরা কি করতেছি না করতেছি। আচ্ছা, ওরা এখানে আছে স্যার, কিন্তু ওরা কিছু বলতেছে না স্যার, ওরা চুপচাপ রয়েছে, দেখতেছে আমরা কি করি। পরে হচ্ছে আমাদের কোর্ট উপরে একটা, মার্শালে দিয়ে দিবে নাকি উল্টাপাল্টা এটাই স্যার। কথা বললে? হ্যাঁ স্যার, কর্নেল আসিফ আর মামুন আমাদের অবজার্ভ করতেছে, যে কোনো সময় আমাদের কিছু একটা আমাদের থেকে পদ থেকে নামায় দিতে পারে স্যার আমাদের। তোমার এই পর্যন্ত কি পদ তুমি পাইছো? স্যার আমার তো মেজরও বলে স্যার, আমাদের সবই বলে ও মোটামুটি। হচ্ছে স্যার, স্যার ও হাবিলদার, কিন্তু ও দাবি করে ও কর্নেল স্যার। না, শাওন এটা বললো না ভাই, তুমি সৈন্যদের প্রধান হয়ে যদি এই কথা কও ভাই, তোমার সৈন্য থেকে প্রধান বানাইছি, এখন যদি আমার হাবিলদার কও ভাই তুমি, এটা কিন্তু ভাই যে কর্নেল আছে মেজর আছে ওরা কিন্তু এটা করবে ভাই। আচ্ছা, তার মানে তোমাদের দলের অনেকেই এখন এখানে আছে। জি স্যার আছে, কর্নেল মেজর হলো মামুন আছে, মেজর মামুন সাগর, আর কর্নেল আসিফ ইকবাল আছে স্যার, ও চুপচাপ থাকে কর্নেল তো। আমাদের মধ্যে স্যার পিলখানার মতো একটা মারামারি হয়ে যেতে পারে যে কোনো সময়। স্যার এই যে আমাদের মেজর মামুন, এই যে। মেজর মামুন না? জি স্যার। খুব ভালো। তো তোমাদের হচ্ছে এটার এই কি বলে, তো দেশের কোন ধরনের পরিস্থিতির সাপেক্ষে তোমাদের কাছ থেকে আমরা জাতি সার্ভিস পাবো আর কি? কোন ধরনের পরিস্থিতি তৈরি হলে তোমরা হচ্ছে ময়দানে নামবা? স্যার আমরা সবসময় আছি স্যার, আপনার কোনো যে কোনো একটা স্যার প্রবলেম আমরা যখন দেখবো স্যার সরকার তার দায়িত্ব পালন করতে পারতেছে না স্যার, তখন স্যার আমরা তখনই নামবো আমরা স্যার। মাঠে। আমরা সৈন্যবাহিনী যে শাওন অল টাইম রেডি থাকতে বলছি, শাওন সবসময় পিস্তল নিয়ে দাঁড়া থাকে দরজার সামনে, যে তুমি যুদ্ধে নেমে যাও শাওন, তোমার বাহিনী নিয়ে। যাক, ভালো। স্যার আমাদের জন্য দোয়া করেন, আমাদের কর্নেল মেজর সবার জন্যই স্যার। আচ্ছা, তোমাদের বাহিনীর জন্য শুভকামনা রইলো। জি স্যার। তোমাদের বাহিনীর জন্য হচ্ছে শুভকামনা রইলো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কোনো প্রয়োজন লাগলে স্যার আমাদের বাহিনীকে বলতে পারেন স্যার। আচ্ছা আচ্ছা, কি ধরনের প্রয়োজন বলো তো? মানে নাকি যে কোনো ধরনের প্রয়োজন?
ইনশাল্লাহ বা মানে তোমাদের একটা মানে সব মানুষ তো আর সব কাজ ভালো পারে না, একটা আছে না যে স্যার আমরা এই কাজগুলো খুব ভালো মানে পারি। স্যার আপনার যদি মনে হয় যে স্যার আপনি মানে বাসায় থাকতে পারতেছেন না, খারাপ লাগতেছে বা মনটা ভালো না স্যার, তখন তখন তোমরা আমাদের আড্ডা গ্রুপে দেওয়ার জন্য চলে আসবা। না মানে এখন তো যাইতে পারবো না স্যার, এমনি স্যার গ্রুপের মধ্যে আপনি আচ্ছা, বললেন হ্যাঁ, যে এখন তো তোমরা করোনা আর কি। মানে একটা গ্রুপে বললেন যে তোমরা মেজর কর্নেলরা সবাই মিলে একসাথে যোগ দাও, তো যোগ দিয়া স্যার আপনার তখন মনটা ভালো করে দেওয়ার জন্য আমরা আচ্ছা, চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। এখন তো আবার জুম আছে, তো আমরা হচ্ছে নেট থাকলে হচ্ছে একটু হ্যাঁ গল্প গুজব সন্ধ্যার করা পরে যাবে একটু আর কি। আমাদের স্যার ছোট্ট একটা আপনার কাছে স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি স্যার? জি, অবশ্যই। স্যার সাইফুল আজম স্যার যে পাইলট ছিল স্যার, ইনার সম্পর্কে স্যার আপনার কোনো আইডিয়া আছে স্যার? এই যে যিনি মারা গেলেন কয়েকদিন আগে। জি স্যার। ওই তো না, আগে আইডিয়া ছিল না, ফেসবুকে পড়ে যতটুকু আইডিয়া, এর বেশি না। আগে থেকে আমি স্যার ওনাকে ইনি চিনতাম কি না। স্যার ও স্যার ইনি বাংলাদেশি ছিলেন নাকি পাকিস্তানি ছিলেন স্যার? আমি তো যতটুকু বুঝলাম ইনি বাংলাদেশী ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের আগেই যেহেতু হচ্ছে ওনার মানে আহ, সেনাবাহিনীর অংশ ছিলেন, সেহেতু পাকিস্তানের হয়েও উনি হচ্ছে মানে যুদ্ধে অংশগ্রহণ করছেন আর কি। আমি ওনার ব্যাপারে আগে জানতাম না, এই যে ওনার মৃত্যুর পরে যেহেতু অনেক ফেসবুকে প্রচুর লেখালেখি হলো, তো ওইগুলা পরেই জানলাম, এর বেশি জানি না আমি ওনার ব্যাপারে। তারপরে হচ্ছে প্রথম আলোতে ওনাকে নিয়ে একটা রিপোর্ট করলো। স্যার পাকিস্তানি এরা স্যার স্বীকার করতেছে এটা নাকি তিনি নাকি পাকিস্তানি স্যার। এক হিসাবে তো পাকিস্তানি অবশ্যই, মানে ও যেহেতু মানে সাবেক পাকিস্তানি তো বলাই যায়, তো আমরা সবাই তো আসলে সাবেক কিন্তু পাকিস্তানি আমরাও তো কিংবা পাকিস্তানি, হ্যাঁ, কিংবা পুরো সাবেক পাকিস্তান। ভারতীয় বলা যায়, যেহেতু দেশ ভাগের আগে আমরা এই ভারতীয় উপমহাদেশের অংশ ছিলাম, তো সেই হিসেবে তো হচ্ছে স্যার তাহলে স্যার বলা যায়। ব্রিটিশও তো স্যার বলতে পারি আমরা স্যার, মানে হ্যাঁ, আমরা বলতে সবাই পারো, কোনো ব্রিটিশের সমস্যা আন্ডারে নেই। অবশ্যই, অবশ্যই বলতে পারো না মানে, আমরা ব্রিটিশদের 200 বছর ইন্ডিয়ান বলতে পারি। গোলামি করছি, হ্যাঁ বলতে পারো অবশ্যই। তাহলে স্যার কেউ যদি আমাদের বলে যে তোমরা কি মানে বাংলাদেশি নাকি তোমরা বিদেশি, তাহলে আমরা বলতে পারবো আমরা বিদেশি স্যার। অবশ্যই বিদেশ, হ্যাঁ, এই যে গ্রামে মনে করো যে হচ্ছে এই বলে না যে আমরা দেশের বাড়িতে যাই, তার মানে কি আমরা গ্রামের বাড়ি ছেড়ে বাইরে গেলেই তো আমরা হচ্ছে বিদেশি। অন্য দেশের কাছে তো আমরা এমনিই বিদেশি। অন্য দেশ আমরা নিজেরাও তো ভাই বিদেশি, এই কারণে যে আমরা পূর্ব পাকিস্তান কও, আমরা যে ইংরেজরা শাসন করছে ওই একই, আমরা তো বিদেশি ভাই আছি। নিজ দেশে বিদেশি আর কি। জি স্যার। স্যার আজকের আক্রান্ত রিয়া দেখছেন স্যার, 53 জন সর্বোচ্চ মারা গেছে। এই তুমি ক্লাস বাদ দিয়ে এগুলি কি দেখতেছো? না স্যার মানে এই যে আম্মাই সাকুলো 53 জন আর 3038 জন আক্রান্ত হয়েছে স্যার, 4000। টেস্ট কত? জি স্যার। সুস্থ টেস্ট তো কত? টেস্ট টেস্ট করেছে মনে হয় 16,000। তাহলে তো হচ্ছে টেস্ট বাড়ছে। টেস্ট বাড়ার কারণে হচ্ছে না, রেট আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়ে নাই, ইয়ের রেট, আক্রান্ত হওয়ার রেট আর কি। হ্যাঁ 20 কত জানি সামথিং। হ্যাঁ, হ্যাঁ, এরকমই ছিল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। রেট আগের মতোই আছে, 20, হ্যাঁ, তাই 20 হলে তাহলে আগের মতোই আছে, বিশেষ বাড়ে আগে না। ছিল 21 স্যার, 21 ছিল, কমছে। হ্যাঁ, কারণ গতদিন হচ্ছে 15,000 প্লাস মনে হয় টেস্ট ছিল। হ্যাঁ যাই হোক, আমরা যদি হচ্ছে গণস্বাস্থ্যের কিট গুলি পাইতাম তাহলে অনেক সুবিধা হইতো আর কি। ফার্মেসিতে ধরা যাক যদি পাওয়া যেত 400-500 টাকায়, সবাই হচ্ছে নিজেদের মতো করে টেস্ট করায় নিয়ে সাবধানে যেতে পারতো। কিন্তু এটা যেহেতু এখন অনুমোদন আসে নাই, কবে আসবে আল্লাহ জানে। ততদিন এই পিক টাইমই দেখো পার হয়ে যায় কিনা আস্তে আস্তে। এটা কি মানে সরকারি অনুমোদন দিতেছে না নাকি কারা দিতেছেন অনুমোদন? এটা এখন হচ্ছে ওই পিজি তে সম্ভবত হচ্ছে এটা অনুমোদনের পরীক্ষার জন্য পাঠাইছিল, তো এখানে আসলে সবকিছু মিলায় তো একটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে, সবকিছু মিলায় ওইখানেই দেরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এর জন্য। ডাক্তার জাফরুল্লাহ এটা শুনে বলছেন যে হোয়াট এ শেম। হুম। কি আর উনিও তো করোনা আক্রান্ত ছিল, এখন সুস্থ হয়ে গেছে স্যার। হুম। এবং মজার ব্যাপার হচ্ছে করোনার যে হচ্ছে মানে সরকারের পক্ষ থেকে নাকি একটা কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিতে একজন মাত্র ডাক্তার, এবং সেই ডাক্তার কোনো ভাইরোলজিস্ট না, মানে তিনি ভাইরাস বিশেষজ্ঞ না, তিনি হচ্ছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে এই কমিটির অবস্থা আর কি। তো এটা আসলে একটা সমস্যা যে তো এখন তার মানে হচ্ছে কি সব ডিসিশন গুলো আমলাদের কাছ থেকে আসতেছে। তো ডাক্তারদের এখানে আসলে মানে সোজা কথায় টেকনিক্যালদের ইয়ে কম। অবশ্য আমাদের দেশেই এই অবস্থা, সব জায়গায় হচ্ছে টেকনিক্যালদের চাইতে আমলাদের ইয়ে বেশি। মানে যে কোনো প্রতিষ্ঠানে তুমি যাবা, একটা ফ্যাক্টরিতেও যাবা, দেখবা যে হচ্ছে
এই টেকনিক্যাল যারা তাদের চাইতে আমলা অর্থাৎ যারা অ্যাডমিনে কাজ করতেছে, মানে ওইখানে আমলা হচ্ছে অ্যাডমিন বুঝতেছে আর কি, যারা অ্যাডমিনে কাজ করতেছে ওদের হচ্ছে পাওয়ার সবসময় বেশি থাকে মানে ইঞ্জিনিয়ারদের চাইতে। দেখা যাবে যে ফ্যাক্টরির জিএম এর চাইতে তোমার হচ্ছে এইচআর এর যিনি জিএম বা অ্যাডমিনের যিনি জিএম ওনার পাওয়ার বেশি, কারণ অ্যাডমিন হচ্ছে মনে করো এই ফ্যাক্টরির যারা হচ্ছে মালিক পক্ষ তার বন্ধু বান্ধব বা হচ্ছে পরিচিত আত্মীয় স্বজন অ্যাডমিনে বসাই দিয়ে রাখছে। তো আমাদের হচ্ছে এটা একটা স্বাভাবিক সমস্যা যে আমাদের টেকনিক্যালদের চাইতে অ্যাডমিন সবসময় শক্তিশালী থাকে। আমাদের দেশে শিক্ষাগত এই চিকিৎসার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে স্যার, ভালো খুব বেশি চিকিৎসা নাই, এর জন্য দেশের বাইরে যেতে হয়। আমাদের এখানে কিন্তু আরো কিছু সুবিধাও আছে, সেটা হচ্ছে না এখানে কিছু কারণ আছে। এটা একদিক থেকে হচ্ছে ডাক্তারদের উপরে চাপিয়ে দেওয়াটা পুরোপুরি উচিত হবে না। একটা অনেক বড় সমস্যা হচ্ছে আমাদের ডাক্তারদের প্রচুর পেশেন্ট দেখতে হয়, সরকারি হাসপাতালেও প্রচুর পেশেন্ট দেখতে হয়। তো এত পেশেন্ট দেখতে দেখতে আসলে মানে যেটা হয়, এটা ভালো একটা ইস্যু তুলছো। এটা একটু হচ্ছে মাথায় রাখা দরকার যে এত পেশেন্ট দেখতে দেখতে আমাদের ডাক্তাররা হচ্ছে আর ভালো ব্যবহার করার মতো তাদের ইয়ে থাকে না, মানে হচ্ছে ধৈর্য থাকে না। ঠিক থাকে না। ইন্ডিয়াতে যখন মানে মানুষ যায় তখন কিন্তু এটা না যে আমাদের দেশের কিন্তু স্বাস্থ্য হচ্ছে মানে চিকিৎসার মান যে খারাপ এটা কিন্তু না, বরঞ্চ তুমি যদি বলো এই অর্থোপেডিক্স এর দিক থেকে তারপরে কিংবা ধরো সার্জারির দিক থেকে আমাদের মানে ডাক্তাররা অনেক অনেক অভিজ্ঞ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং না হয় উপায় নাই। আমাদের পেশেন্ট হচ্ছে মানে লাখে লাখে, ঠিক আছে। আর হচ্ছে এত পেশেন্ট তো বিদেশে পায় না তারা, কারণ তাদের হচ্ছে ডাক্তার অনেক বেশি কিন্তু রোগী অনেক কম। তারা হচ্ছে খুব মানে হাতে ধরা যাক আমাদের এই যেমন আব্দুল লুতুসের একটা আলোচনা আমি শুনছিলাম, তো উনি বলতেছে এটা যে আমাদের দেশে একজন ডাক্তার এক জীবনে যতগুলা হচ্ছে হাড্ডি জোড়া লাগে এতগুলো হাড্ডি পশ্চিমা দেশের ডাক্তাররা হয়তো জীবনে চোখেও দেখে নাই। না দেখাটা স্বাভাবিক, তাদের তো এত পেশেন্ট নাই। তারপরে হচ্ছে এটা এটা আরেকটা সোর্স থেকে পাওয়া, যে ওই যে আমাদের ইয়ে থাকে না ওই অপারেশন থিয়েটার হাসপাতালে, তো হাসপাতালে অপারেশন থিয়েটারের পরে নিয়ম হচ্ছে যে তোমার এই ওটা ডিসইনফেক্ট করতে হয় আর কি সব সময়। প্রত্যেকটা অপারেশনের পরে হচ্ছে এটার যেন ইনফেকশাস যে সমস্ত ভাইরাস তাদেরকে মেরে ফেলার জন্য তোমার একটা যন্ত্র আছে, এটা হচ্ছে ডিসইনফেক্টিং একটা যন্ত্র পাওয়া যায়। এই যন্ত্রটা হচ্ছে প্রত্যেকটা অপারেশনের পরে 2 ঘন্টা ওই যন্ত্রটা হচ্ছে এই অপারেশন থিয়েটারে রেখে দিতে হয়, তাহলে ওইটা ওই যন্ত্র থেকে বিভিন্ন রে বের হয়ে ওই ভাইরাসকে মেরে ফেলে। ওদের ব্যাপার হচ্ছে এই যন্ত্র চালানোর মতো কোনো অপারেশন থিয়েটার আমাদের রাখা সম্ভব না, কারণ আমাদের অপারেশন থিয়েটার কখনো 2 ঘন্টা খালিই থাকে না, একটা শেষ হলে সাথে সাথে হচ্ছে আরেকজন রোগী ঢুকে যায় অপারেশন থিয়েটারে। এগুলো মানে অবস্থা আর কি। যাই হোক, তো আমাদের দেশে হচ্ছে ডাক্তার কম কিন্তু রোগী অনেক বেশি। আমাদের আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা সবাই বিশেষজ্ঞ দেখাইতে চাই। কিছু একটা হইলেই হচ্ছে ওই 1000 টাকা ভিজিটের কমে বিশেষজ্ঞ দেখানো ছাড়া আমাদের মানে ভাল লাগে না। সর্দি হইলেও হচ্ছে আমরা বিশেষজ্ঞ দেখাই, এটা একটা বাজে জিনিস। কারণ দেখবা যে ওই জুনিয়র যদি আমরা হচ্ছে ইয়ে দেখাইতাম যে প্রাথমিক রোগের জন্য জুনিয়র যারা মেডিকেল অফিসার কিংবা জুনিয়র যারা এমবিবিএস ডাক্তার, ঠিক আছে, ওনারা কিন্তু অনায়াসে হচ্ছে ট্রিটমেন্ট দিতে পারেন এগুলার। আমরা ওদের কাছে যাই না, আমরা শখ করে হচ্ছে ওই 1000 টাকা ভিজিটের যে বিশেষজ্ঞ তার কাছে যাই। সবাই মিলে ওই বিশেষজ্ঞের কাছে গেলে রোগী অনেক বেড়ে যায়, সেও রোগী না দেখে শেষ করতে পারে না, তো তার মেজাজ খাপছাড়া হয়ে যায়। আমরা হচ্ছে পরে বলে যে এটা কেমন কথা হইলো। আর ইন্ডিয়াতে হচ্ছে তারা খুব হাসি মুখে কথা বলে। আমি এক পেশেন্টের কথা শুনছিলাম, মানে পেশেন্ট হচ্ছে ইন্ডিয়ায় রোগী দেখায় খুব খুশি, নিজেকে দেখায়। তো কেন খুশি সে সবার আগে বলতেছে হচ্ছে এই আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে নার্স এসে আমার পায়ের জুতা খুলে দিছে। মানে এই বিষয়ে সে হচ্ছে খুবই আবেগে আপ্লুত হয়ে গেছে যে ভারতের চিকিৎসা ব্যবস্থা এত ভালো যে নার্স এসে পায়ের জুতা খুলে দেয়। স্যার আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ অবশ্যই। এই যে ডাক্তার আমরা যে বিশেষজ্ঞদের দেখাই ওরা আমাদের মনে হয় 2-3 মিনিট সর্বোচ্চ সময় দেয়, তো ওই সময়তে তারা স্যার আমাদের থেকে ভিজিট নেয় 700-1000 এখন কি এদের টাকাগুলো হালাল? কিন্তু ওদের হাতেও তো ভাইয়া সময় নাই, এটা হচ্ছে একটা ব্যাপার। ওদেরও দিনে অনেক রোগী দেখতে হয়, তো শুধু তোমাকে দেখবে, অন্য কাউকে না দেখলে দেখবে ওদের উপর কেস করবে আবার। এই হচ্ছে ব্যাপার। না ভাই, কিন্তু এখন টাকার অ্যামাউন্টটা কমাই দিলে তো হয়ে যাবে। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হালাল কি হারাম এটা তো আসলে আমি বলার হচ্ছে এখতিয়ার রাখি না। হালাল কি হারাম
তবে এই দুই একটা কারণের জন্য আমাদের বাংলাদেশের ডাক্তাররা খুব বেশি মূল্যায়ন পায় না স্যার। আমার একটা ছোট্ট একটু এখানে জিনিস কিন্তু স্যার একটা বিষয় আছে। তাহলে আমাদের যদি মনে হয় যে আমি 700 বা 1000 টাকা দিয়ে দেখাবো না, এই ডাক্তারই কিন্তু হচ্ছে কোনো না কোনো হচ্ছে মেডিকেল কলেজের আউটডোরে বসে। কোনো না হ্যাঁ কোনো গভর্নমেন্ট হসপিটালে বসে। আমি কিন্তু এখানে গেলে 10 টাকায় দেখাতে পারি। তো এখন আমি যেহেতু এই 10 টাকায় কেন লাইনে দাঁড়াতে হবে? তারপরে হচ্ছে অনেক সমাজের সর্বস্তরের লোকজন হাসপাতালে এসে এই গাদাগাদি করে। এজন্য আমি সরকারি হাসপাতালে যাই না। তো এখন এসির হাওয়া খাবো আমি এক জায়গায় বসে। তো এটাও একটা ইস্যু কিন্তু। আমরা স্যার এই যে চাইলেই যদি হচ্ছে যেমন তুমি উত্তরায় যদি থাকো, তুমি কুয়েত মৈত্রী হাসপাতালে যাও, আবা ১০ টাকায় ডাক্তার দেখাতে পারবা। আবার হচ্ছে তোমার ওষুধও কিছু দিয়ে দিবে, সরকারি ওষুধ। আমরা যাই না তো। কেন যাই না? কারণ এখানে গেলে লাইন ধরতে হবে। এই এই অনেক লম্বা লাইন, আমরা এইজন্য যাই না। ব্যাস। স্যার যত কিছু হোক, একটা রোগী আসলে তো মিনিমাম একটা ডাক্তারের উচিত যে কুশল বিনিময় করে অ্যাটলিস্ট 5 মিনিট বা 10 মিনিট তো সময় দেওয়া উচিত, কিন্তু এটা কিন্তু দেয় না বড় বড় ডাক্তাররা যারা আছে স্যার। এই যে আমার একটা ফুফাতো ভাই বিদেশ থেকে, উনি এখানে আসার পরে একটা যে লিভারের সবচেয়ে বড় যে ডাক্তার ডক্টর মুবিন খান, তো ওনারে দেখাইতে গেছে, ওনার ভিজিট স্যার। আচ্ছা, প্রথমত এরপরে আমরা ছিলাম হচ্ছে দ্য ট্রাভেলার ক্লিয়ারে। ট্রাভেলার ক্লিয়ারের যেটা, এটা হচ্ছে রিং এর সাথে অ্যাটাচ করা থাকবে, রিং এর পাশেই। যেমন এটা হচ্ছে একটা রিং। রিং এর উপরে থাকবে হচ্ছে একটা ট্রাভেলার। তো রিং এর উপরে হচ্ছে ট্রাভেলারটা থাকবে। ট্রাভেলারটা হচ্ছে মুভ করবে, আমরা জানি। তো যেটা হয় যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর সময় কখনো কখনো এই ট্রাভেলারের মধ্যে ইয়ার্ন থেকে কিছু ফাইবার এসে ট্রাভেলারের গায়ে আটকে যায়। তো ট্রাভেলারের গায়ে যখন এসে হচ্ছে আটকে যায়, তো তখন ট্রাভেলারে কিন্তু ওয়েট বেড়ে যায় আগের চাইতে। যেহেতু নতুন একটা ফাইবার এড হলো, ২ টা ফাইবার এড হলো, আরো কিছু ফাইবার এড হলো। এভাবে যদি ফাইবার এড হতে থাকে তাহলে কিন্তু ট্রাভেলারটার ওয়েট বেড়ে যাবে। আর ট্রাভেলারের ওয়েট যদি বেড়ে যায় তাহলে ইয়ার্নের উপরে টেনশন বেড়ে যাবে, যেটা ইয়ার্ন ব্রেকেজের কারণ হতে পারে। এইজন্য যেটা করা হয়, রিং এর পাশে একটা ভার্টিক্যাল শীট বসায় দেয়া হয়, ছোট্ট একটা শীট এটা। এই রিং এর হাইটের সমান। এটাতে এই ছবিতে এই যে এই শীটটা হচ্ছে তোমার, এটা মেটাল একটা শীট থাকে ছোট্ট। এটা ট্রাভেলার ক্লিয়ারার। আবার বাম দিকের ছবিতে এই লম্বা লাঠি যেটা আর দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার। উদ্দেশ্য হচ্ছে যদি তোমার তোমার হচ্ছে কিছু অ্যাডিশনাল ফাইবার ট্রাভেলারের গায়ে হচ্ছে আটকে থাকে, তখন এই ফাইবার গুলা হচ্ছে এই ট্রাভেলার থেকে ট্রাভেলার ক্লিয়ারারের গায়ে চলে যাবে। কারণ হচ্ছে ট্রাভেলারের ক্লিয়ারারের গায়ে চলে যাওয়ার জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ট্রাভেলার এবং ট্রাভেলার ক্লিয়ারারের মাঝখানে দূরত্বটা খুব কম রাখতে হয়। সেটা হয় অ্যারাউন্ড 0.5 মিলিমিটার। তখন এরকমটা ঘটে যে হচ্ছে ফাইবার গিয়ে ট্রাভেলার ক্লিয়ারারের গায়ে আটকে যায়। এবং পরবর্তীতে ম্যানুয়ালি প্রত্যেকটা ট্রাভেলার ক্লিয়ারারকে ম্যানুয়ালি আলাদা পরিষ্কার করে নিলেই হয়ে গেল। ট্রাভেলারের গায়ে তখন হচ্ছে আর ফাইবার জমা হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রাভেলার ক্লিয়ারার। সুতরাং এর কাজ হচ্ছে ট্রাভেলার থেকে ফাইবার গুলিকে নিজে রিসিভ করে নিয়ে বসে থাকা। ম্যানুয়ালি আমরা ট্রাভেলার ক্লিয়ারারকে পরে ক্লিন করে নিব। যদি না করি তাহলে কি হবে? না করলে যেটা হবে যে ট্রাভেলার থেকে যদি ফাইবারকে আমরা সরায় না নেই, ট্রাভেলারের মধ্যে ফাইবার জমবে। একটা ফাইবার আরো ২ টা ফাইবারে টেনে আসবে। যেহেতু ফাইবারে কোহেসিভনেস আছে। একটা একটা ফাইবার জমা হয়ে গেল মানে ওখানে আরো ২ একটা ফাইবার চলে আসার সম্ভাবনা বেশি। এইভাবে ফাইবার জমতে জমতে ট্রাভেলারের ওয়েট বেড়ে যাবে। হেভিয়ার যখন বেশি হয়ে যাবে তখন ইয়ার্ন ব্রেক করবে। এইজন্য আমরা ট্রাভেলার ক্লিয়ারারটাকে ব্যবহার করি। বিল্ডার মোশন আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি। স্পিনিং জিওমেট্রি এটা নিয়ে হচ্ছে কিছু কথা আমরা বলবো। স্পিনিং জিওমেট্রি। তো স্পিনিং জিওমেট্রির মধ্যে সবার প্রথম এখানে যে ইস্যুগুলি আছে যে এই মনে করো আমাদের ড্রাফটিং জোন থেকে এটা হচ্ছে আমাদের রোভিংটা বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের ইয়ার্ন গাইড এবং হচ্ছে পিছনে সাপোর্টিং আর্ম। আর ইয়ার্ন গাইড সাপোর্টিং মিলে আমরা জানি ল্যাপেটের নিচে হচ্ছে স্পিন্ডল, তারপরে রিং, এইসব জিনিস আমরা চিনি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, ড্রাফটিং জোনটা হচ্ছে হরাইজন্টাল লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তৈরি করে আছে। যেমন এখানে যে অ্যাঙ্গেলটা আছে ওটাকে কিন্তু বলা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তারপরে হচ্ছে স্যার রেকর্ডিং কি চালু আছে? রেকর্ডিং চালু করছি। এই গল্প শেষ করার পরে রেকর্ডিং চালু হয়ে গেছে। তারপরে হচ্ছে
তারপরে হচ্ছে এই আমার বটম রোলার থেকে শুরু করে ল্যাপেট পর্যন্ত যেই দূরত্ব সেটা হচ্ছে এলজি। তারপরে হচ্ছে এই ল্যাপেট থেকে শুরু করে রিং পর্যন্ত এলবি, রিং থেকে শুরু করে স্পিন্ডেল পর্যন্ত এলএইচ। এগুলো প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা করে হচ্ছে ডাইমেনশন দেয়া আছে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে তার মানে হচ্ছে একটা রিং ফ্রেমের ক্ষেত্রে এই যে ড্রাফটিং জোন থেকে শুরু করে তারপরে হচ্ছে তার নিচের মেশিনপত্র এবং প্রত্যেকটা কম্পোনেন্ট, এই প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু ডাইমেনশন গুলা ফিক্সড। যেমন এই যে এলবি, এলএইচ, এলআর, আলফা, অ্যাঙ্গেল বিটা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এখানে ফিক্সড। তো এখানে আমরা যেটা করব যে আহ, কেউ যখন হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচার করতে যাবে তখন তাকে এই নির্দিষ্ট ডাইমেনশন গুলিকে ফলো করে করে, অর্থাৎ এগুলির নির্দিষ্ট রেশিও ফলো করতে হবে এবং এই নির্দিষ্ট ডাইমেনশন গুলি ফলো করে তারপরে তাকে হচ্ছে একটা মেশিনের রিং ফ্রেমকে ডিজাইন করতে হবে। তো এই প্রত্যেকটা কম্পোনেন্ট যে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে একটা নির্ধারিত ডাইমেনশনকে ফলো করে আছে, কিংবা এই যে অ্যাঙ্গেল গুলা কিংবা প্রত্যেকটা লিনিয়ার ডিসটেন্স গুলা, এই জিওমেট্রিক্যাল ডাইমেনশন গুলাকেই বলা হয় হচ্ছে স্পিনিং জিওমেট্রি। অর্থাৎ একটা স্পিনিং জোন, সেই স্পিনিং জোনের প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ডাইমেনশন গুলিকেই একত্রে স্পিনিং জিওমেট্রি বলা হয়। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার আমরা যদি স্পিনিং জিওমেট্রি ফলো না করে নিজেদের হচ্ছে ইচ্ছা মতোই যদি বসাই কিংবা চোখের আন্দাজে যদি বসাই দেই তাহলে কি হবে? সেটা পরের বাম পাশে লেখা আছে। যেমন প্রথমত আমার যেটা হবে যে ইয়ার্নের উপরে অযথা টেনশন হবে, টেনশন কম বেশি হবে, টেনশন কখনো বাড়বে কখনো কমবে। টেনশন যদি কম থাকে তাহলে হচ্ছে প্যাকেজ আমরা একটা লুজ প্যাকেজ পাবো। আর যদি টেনশন বেশি থাকে তাহলে একটা কম্প্যাক্ট প্যাকেজ পাবো। অতিরিক্ত বেশি হয়ে গেলে ইয়ার্ন ছিঁড়ে যাবে। এন্ডস ডাউন ফ্রিকোয়েন্সি, তার এন্ডস ডাউন মানে বোঝানো হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ। এন্ড বলতে এখানে ইয়ার্ন বোঝানো হচ্ছে, ডাউন মানে ব্রেক করা বোঝানো হচ্ছে। তো ইয়ার্ন ব্রেকেজ হচ্ছে খুব বেশি বেড়ে যাবে। ইয়ার্ন ব্রেকেজ বাড়া মানেই কিন্তু আমার লসের পরিমাণ অনেক বেড়ে যাওয়া। ইরেগুলারিটি, আমাদের হচ্ছে ইভেননেস প্রচুর নষ্ট হয়ে যাবে। ইভেননেস একটা খুবই মানে কি বলা যায়, খুবই জরুরি একটা টার্ম আমাদের ইয়ার্নের জন্য। কারণ হচ্ছে যদি এক্সপোর্ট কোয়ালিটি ইয়ার্ন হয় ইভেননেস বজায় রাখার কোনো বিকল্প নাই। লোকাল ইয়ার্ন হলে লোকাল কাপড় বা লোকাল গামছা লুঙ্গি এগুলি বানানোর জন্য ইভেননেস বিষয় না, কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির জন্য কিন্তু অবশ্যই হচ্ছে লাগবে। এবং আমাদের টেক্সটাইল গ্রাজুয়েটরা সাধারণত এক্সপোর্ট কোয়ালিটির মিলগুলিতেই হচ্ছে জয়েন করে থাকে। তারপরে হচ্ছে ফাইবার ইন্টিগ্রেশন, অর্থাৎ ফাইবার জমে যাওয়া, যে জায়গায় জায়গায় হচ্ছে ফাইবার জমে যাওয়া। তো তাহলেও তো ইভেননেস নষ্ট। ইয়ার্ন হেয়ারিনেস, ইয়ার্ন হেয়ারিনেস এটাও তো আমরা বুঝি যে হেয়ারিনেস কি জিনিস, এটার পরিমাণ বেড়ে যাবে, হেয়ারিনেসের পরিমাণ বাড়বে। ইনসিডেন্স অফ ফ্লাই, ফ্লাইটা আমরা বুঝি কিনা, ফ্লাইটা হচ্ছে ইয়ার্ন থেকে কখনো কখনো তোমার যেগুলো একদম শর্টার লেংথের ফাইবার সেগুলো হয় কি ইয়ার্ন থেকে তোমার হচ্ছে বের হয়ে যায়, বের হয়ে তারা খুবই হালকা থাকে, তো এই কারণে হচ্ছে বাতাসের মধ্যে ভাসতে থাকে। অর্থাৎ যে স্পিনিং ফ্লোর সেই ফ্লোরের মধ্যে ভাসতে থাকে, যখন সে ভাসতে থাকে তখন হচ্ছে এটা একটা ডাস্টি এনভায়রনমেন্ট তৈরি হয়। এবং এই ফ্লাই তৈরি হওয়াটা খুবই জঘন্য এই কারণে, কারণ যে ফাইবার গুলি হচ্ছে তোমার ভাসতে থাকবে, তখন হচ্ছে এই ফাইবার গুলি কিন্তু ভেসে আসলে কোথায় যাবে? একটা হতে পারে সেই ইয়ার্নের গায়ে লেগে গেল কিংবা রোভিং এর গায়ে লেগে গেল, যেখানেই যাক না কেন ইভেননেস নষ্ট হবে। সুতরাং যখনই তোমরা হচ্ছে যদি কোনো ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখো যে এখানে প্রচুর ফ্লাই উঠতেছে, তাহলে মাস্ট ধরে নিতেই হবে যে ইয়ার্নের ইভেননেস খুব একটা ভালো হবে না, ইভেননেস এর দিক থেকে তাকে ছাড় দিতেই হবে। তো আমরা চাই না যে ফ্লাই আসলে উড়ুক, এবং ফ্লাই যদি ওড়ে এটা হচ্ছে একটা হ্যাজার্ডাস সিচুয়েশন তৈরি করে এমপ্লয়ীদের জন্য। কারণ দেখা যাবে তখন নাক দিয়ে সবসময় হচ্ছে তোমার এই ডাস্ট গুলো ঢুকতে থাকবে। মাস্ক ব্যবহার করার কথা, কিন্তু আসলে তো খুব একটা মাস্ক কমই ব্যবহার করে মানুষজন। তো এই করোনাতেই মানুষ মাস্ক ব্যবহার করে না, আর এটা তো এমনি। তো এখন মাস্ক যেটা হচ্ছে ব্যবহার করার দরকার এটা করে না, তো ফ্লাই হচ্ছে নাক দিয়ে ঢোকে। তারপরে চোখেও এমনকি অস্বস্তি বোধ হয়। মনে হয় যেন চোখে অল্প অল্প কি কি যেন গিয়ে পড়লো এরকম হচ্ছে মনে হয়। শ্বাস নিতে হচ্ছে একটুখানি অস্বস্তি হয়। এবং এই পরিবেশে দীর্ঘদিন যদি কেউ কাজ করে মাস্ক ছাড়া, তাহলে এটা তার স্বাস্থ্যের জন্য মানে ভালো নাও হতে পারে। এখানে তারপরে হচ্ছে আমাদের এই ডাইং ফ্লোরে এই সমস্ত জায়গায় হচ্ছে খুবই একটু হ্যাজার্ডাস। তো যাই হোক, ফ্লাই তৈরি হওয়াটা আসলে সবসময় আমাদের জন্য ক্ষতিকর। সবকিছু মিলাই আমাদের এমপ্লয়ীদের হেলথ হ্যাজার্ডের ইস্যু চিন্তা করলো, আবার হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি চিন্তা করলো। স্যার এখানে কি যাদের অ্যালার্জি আছে তাদের সমস্যা হবে? ডাস্ট অ্যালার্জি থাকলে হচ্ছে সমস্যা হতে পারে, ডাস্ট অ্যালার্জি যদি থাকে। তবে হ্যাঁ, মাস্ক ব্যবহার করলে অনেকেরই হচ্ছে মানে সমস্যা হয় না, কিন্তু তারপরেও যদি এরকম হয় যে না কেউ হচ্ছে মাস্ক ব্যবহার একদমই করছে না এবং তার সমস্যা হচ্ছে,
তখন তো তার এড়ায় যাওয়া দরকার। যেমন হচ্ছে আমাদের আসলে গার্মেন্টসেও তো কিছু, কিছু ডাস্ট থাকেই। তারপরে হচ্ছে যেমন ধরো ফেব্রিকেও কিছু ডাস্ট থাকে। অবশ্য ডাস্টের আশঙ্কাটা আমাদের স্পিনিং এ সবচেয়ে বেশি। যদি এক্সপোর্ট কোয়ালিটি না হয় তাহলে তো প্রচুর দেখা যায়। অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাক্টরিতেও অনেক সময় ডাস্ট ওড়ে। কোন ফ্যাক্টরিতে আছে। যদিও এখন ডাস্ট কন্ট্রোল করা ফ্যাক্টরির সংখ্যা অনেক বাড়ছে আস্তে, আস্তে। এটা এমপ্লয়িদের হেলথের কথা চিন্তা করে আসলে হচ্ছে না, হচ্ছে ইয়ার্নের কোয়ালিটির কথা চিন্তা করে। কারণ ডাস্ট ওড়া মানে কোয়ালিটি ফল ডাউন করা। ওয়েট প্রসেসেও এই সমস্যাটা আছে। যেহেতু ওয়েট প্রসেসে প্রচুর মানে কেমিক্যাল ইউজ করা হয়। এগুলা হচ্ছে আমাদের ব্রিদিং এর সময় এই কেমিক্যাল গুলি খুবই পার্টিকেল আকারে ছোট, ছোট পার্টিকেল বা ড্রপলেট আকারে হচ্ছে শ্বাসের সাথে চলে যায়। তো এই আরকি। তো এগুলা হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে। যাই হোক, আশা করি স্পিনিং জিওমেট্রি তোমরা বুঝতে পারছো। এখানে ছবি মুখস্থ করার দরকার নাই। কিন্তু এই বিষয়টা জানা থাকতে হবে যে জিওমেট্রি বলতে আসলে ঠিক কাকে বোঝানো হচ্ছে এবং আমরা যদি প্রপার জিওমেট্রি ফলো না করি তাহলে কি, কি সমস্যা। ছবিটা মুখস্থ করার প্রয়োজন নাই। স্পিনিং ট্রায়াঙ্গেল এটা নিয়ে লম্বা আলোচনা, এটা আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি। স্পিনিং ট্রায়াঙ্গেল যদি কেউ জানতে আগ্রহী থাকো বা স্পিনিং নিয়ে বাড়তি আগ্রহ থাকে তাহলে তার স্পিনিং ট্রায়াঙ্গেলটা সম্পর্কে আইডিয়া রাখা উচিত বলে আমি মনে করি। এরকম যদি কেউ মনে করো তাহলে আলাদা করে আমার সাথে হচ্ছে একদিন আমরা বসতে পারি আমাদের সুবিধাজনক সময় অনুযায়ী। আপাতত তোমাদের ওভারঅল সবার জন্য আমি স্পিনিং ট্রায়াঙ্গেল টার্মটার দিকে যাচ্ছি না। মোটামুটি এই রিং ফ্রেম চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আছে কি? কেউ যেন কিছু একটা বলতে চাইলো বলে মনে হলো। কোনো প্রশ্ন থাকলে হচ্ছে করতে পারো এইটুকুর মধ্যে। প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। রিং ফ্রেমের আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে আমরা যেটা করব রিং ফ্রেমের একটা ম্যাথমেটিক্যাল হচ্ছে প্রবলেম সলভ করব। তার আগে তোমাদের কে বলে নেই যে রিং ফ্রেম থেকে আমরা হচ্ছে কোন, কোন টপিকগুলি পরীক্ষার জন্য প্রিপারেশনের মধ্যে রাখবো। কাগজ কলম থাকলে লিখে নাও কিংবা ফোনে নোট ডাউন করে নাও। বলছি আমি 1 থেকে 6 তারপরে হচ্ছে 10 থেকে 12 1 থেকে 6 10 থেকে 12 এবং হচ্ছে 18 19 লিখেছো? জি স্যার। আচ্ছা, 1 থেকে 6 তারপরে হচ্ছে 11 10 থেকে 12 1 থেকে 6 10 থেকে 12 18 19 এর মধ্যে একটা টপিক পড়াই নাই, সেটা হচ্ছে 18 টেকনিক্যাল ডাটা বা মেশিন ডাটা। এটা আসলে পড়ানোর কিছু নাই। কারণ ওই যে নাম্বার অফ স্পিন্ডেল কত, আরপিএম কত থাকে এগুলাই লেখা। তো টেকনিক্যাল ডাটা তোমরা আগে অন্যান্য মেশিনে পড়ছো, ওই ধাঁচেরই হবে। এটা নিজ দায়িত্বে হচ্ছে পড়ে নেবা। ছোট্ট একটা চার্ট হবে আরকি। বেসিক স্পেসিফিকেশন এর একটা চার্ট। আশা করি এটা বোঝা যাবে। 9.2 তে আছে। আর বাকিগুলির মধ্যে নাম্বার 19 যেটা সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এটা আমি এখন একটা আমরা ম্যাথ করতে যাব। নাকি সময় শেষ আজকে? কয়টা পর্যন্ত ক্লাস? 3:25 মনে হয় নাকি 3:30? শেষের দিকে স্যার। জি স্যার 25। আচ্ছা, যাই হোক। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হয় স্যার। অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে না। তোমরা ওই যে ইয়েতে লিখে দিও। ওটা হলে আমার কাছে রেকর্ডে থাকবে। চ্যাট বক্সে স্যার। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওই চ্যাট বক্সের ডিজেবল করা স্যার। ডিজেবল করা চ্যাট বক্স। সমস্যা নেই। তুমি কি এখনই চলে যাবা? তাহলে আমি অন করে দিই। আর না গেলে থাকো। যাদের হচ্ছে ওই চ্যাট বক্সে শুধু আইডি লিখে দিতে চাও তারা হচ্ছে ক্লাসের শেষের দিকে আসবে একদম। ওই শুরুতে এসে চ্যাট বক্সে হচ্ছে লেখালেখি শুরু করবো, এটাতে মনোযোগ নষ্ট হয়। এইজন্য আমি এসেই হচ্ছে দুই একজনকে দেখলেই আইডি চ্যাট বক্স ডিসেবল করে দিই আরকি। আচ্ছা, আমরা হচ্ছে রিং ফ্রেম থেকে একটা প্রবলেম দেখি যতক্ষণ সময় আছে একটুখানি কাজ আগায় নিই। এটা হচ্ছে রিং ফ্রেমের আমাদের ম্যাথ যে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি। আমার মনে হয় তোমরা কেউ লাউড স্পিকারে শুনতেছো, ওই যে ইকো হচ্ছে বারবার। হ্যাঁ, যারা লাউড স্পিকারে শুনতেছো তোমরা হচ্ছে হেডফোন দিয়ে শুনো, তাহলে সুবিধা হবে। তো ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে অফ এ রিং ফ্রেম। তো অর্থাৎ আমাকে একটা রিং ফ্রেমের কেজি পার ডে তে হচ্ছে প্রোডাকশন বের করতে হবে এবং
এর সাথে সাথে আমাকে দেওয়া আছে কিছু তথ্য, যে রিং ফ্রেমের কিছু তথ্য দেওয়া আছে, যেমন স্পিন্ডেল আরপিএম দেওয়া আছে 15,000। খেয়াল রেখো, রোভিং ফ্রেমের ফ্লায়ার আরপিএম কিন্তু 1000 থেকে 1200 বা এরকম। আমাদের রিং ফ্রেমের টিপিআই হচ্ছে 20, এটা চেঞ্জ হতে পারে, টিপিআইটা চেঞ্জ হতে পারে। যদি আমার ওভেন ইয়ার্ন বানাই টুইস্ট বেশি লাগবে, আবার যদি হচ্ছে নিট ইয়ার্ন বানাই তাহলে হচ্ছে টুইস্ট কম লাগবে। তো এরকম টিপিআইটা ভ্যারি করবে। তো এছাড়া তারপরে টিপিআই যদিও 20, কিন্তু রোভিং ফ্রেমের কিন্তু টিপিআই থাকে হচ্ছে মাত্র 1 এর আশেপাশে। নাম্বার অফ স্পিন্ডেল 1208, আমাদের রোভিং ফ্রেমে নাম্বার অফ স্পিন্ডেল থাকে অ্যারাউন্ড 120। ইয়ার্ন কাউন্ট হচ্ছে 30 এনি, আমাদের রোভিং এর কাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 1। ওয়েস্ট 3%, আমাদের হচ্ছে ওয়েস্ট 3%। ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে ওই যে রিং ফ্রেমের ড্রাফটিং জোনের ঠিক নিচে একটা সাকশন পাইপ ছিল, তোমাদের যদি মনে থাকে, সেই সাকশন পাইপ যে সমস্ত ফাইবার গুলিকে নিয়ে যায় ইয়ার্নটা ছিঁড়ে গেলে, তারা হচ্ছে এই ওয়েস্টের মধ্যে পড়বে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ উচ্চারণ করি এখন, এই যে সাকশনের মাধ্যমে আমরা যে ওয়েস্টটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি, এই ওয়েস্টের একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় নিউমাফিল। এই ওয়েস্টের রিং ফ্রেমের যে ওয়েস্ট, এটার একটা নাম হচ্ছে নিউমাফিল। সাকশন করে যে ওয়েস্টটা আমরা কালেক্ট করি, নিউমাফিল, PNEUMAFIL, নিউমাফিল। এটা খুব মানে জনপ্রিয় ভাইবার কোশ্চেন, যে রিং ফ্রেমে আমরা যে সাকশন করে ওয়েস্ট বানাই, যে ওয়েস্টটাকে আমরা পাই, সেই ওয়েস্টের নাম কি? সেই ওয়েস্টের নাম হচ্ছে নিউমাফিল। তারপরে এফিসিয়েন্সি দেওয়া আছে 95%, আমাকে বের করতে হবে কেজি পার ডে প্রোডাকশন কত। ঠিক রোভিং ফ্রেমের মতোই শুরু করব, ডেলিভারি স্পিড বের করতে হবে। রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফর্মুলা ছিল হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, এখানে আমাদের ফর্মুলা হচ্ছে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। তাতে করে আমরা হচ্ছে পেয়ে যাব ইঞ্চ পার মিনিট। এই যে আমি বসিয়েছি 15,000কে 20 দিয়ে ভাগ করে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই, আমরা পেয়ে গেছি ইঞ্চ পার মিনিট। তো ইঞ্চ পার মিনিট যখন আমরা পেলাম, এরপরে হচ্ছে 1 নাম্বার লাইন। 1 নাম্বার লাইন ছিল লেংথের ইউনিটকে মিলাতে হবে হচ্ছে কাউন্টের লেংথের ইউনিটের সাথে। তো কাউন্টের আছে এনই, কাউন্টের লেংথের ইউনিট, এন এর জন্য লেংথের ইউনিট হচ্ছে আমাদের ইয়ার্ডস। তাহলে ইঞ্চ পার মিনিট থেকে অবশ্যই আমাদের চেঞ্জ করে ইঞ্চকে ইয়ার্ডসে আসতে হবে। আশা করি এটা ঠিক আগের অঙ্কটাই, আমি তারপর একটু বলে যাচ্ছি, না বুঝলে আমাকে থামাই দিও। তাহলে ইঞ্চ থেকে 36 দিয়ে আমরা ভাগ করে ইয়ার্ডস পার মিনিটে চলে আসলাম। এরপরে আমাদের 2 নম্বর লাইন যেটা ছিল, সেটা ছিল হচ্ছে প্রোডাকশনের টাইমের ইউনিটকে হচ্ছে মিলাতে হবে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে। প্রোডাকশনের টাইমের ইউনিট হচ্ছে আমার মিনিট, এখন 36 দিয়ে ভাগ করার পরেও ইয়ার্স পার মিনিট হচ্ছে, কিন্তু রিকোয়ার্ড টাইমের ইউনিট তো হচ্ছে ডে, কেজি পার ডে। তার মানে মিনিট থেকে আমাকে কিন্তু কেজি ডেতে যেতে হবে। তাহলে আমি ইয়ার্স পার মিনিট থেকে ইয়ার্স পার ডেতে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করে আবারও চলে গেলাম, এবং হচ্ছে 24 দিয়ে গুণ করে ইয়ার্স পার ডেতে চলে গেলাম। তো ইয়ার্স পার ডেতে যাওয়ার পরে আমার খেয়াল করতে হবে, এই যে আমি 15,000 ভাগ হচ্ছে 20 অর্থাৎ ইঞ্চ পার মিনিট যে আমি লিখলাম, এই ইঞ্চ পার মিনিট প্রোডাকশনটা আমি পেয়েছি হচ্ছে একটা স্পিন্ডেলের জন্য। আমাদের মেশিনে স্পিন্ডেল কিন্তু হচ্ছে 1208। তো এই 1208 স্পিন্ডেলের জন্য প্রোডাকশন কিভাবে বের করব? নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে আমাকে গুণ দিতে হবে। অর্থাৎ 15,000/20, এটা তো হচ্ছে একটা স্পিন্ডেলের জন্য। তো এরকম স্পিন্ডেল তো হচ্ছে আমার 1208টা আছে, তো এই জন্য 1208 দিয়ে হচ্ছে গুণ। এরপরে ওয়েস্ট কিভাবে হিসাব করতে হয় আমরা জানি, 3% চলে যাবে, পাবো কতটুকু? 97% পাবো, এই জন্য 100 - 3/100। আর তারপরে হচ্ছে এফিসিয়েন্সি 95/100। সবকিছু ক্যালকুলেট করে ফেললে আমরা একটা ইয়ার্স পার ডে প্রোডাকশন পেয়ে গেলাম। ইয়ার্স পার ডেটাও একটা প্রোডাকশন, কিন্তু এটা হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন। আমরা কিন্তু চেয়েছি হচ্ছে ওয়েট ওয়াইজ প্রোডাকশন। লাইন নাম্বার 3 তে চলে আসবো এখন, যে আমরা যদি লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, তাহলে কার হেল্প লাগবে? আমাদের হচ্ছে কাউন্টের হেল্প লাগবে। এগুলি সবই পুরান কথা। তো এখানে কাউন্ট দেওয়া আছে 30 এনি। তো আমি কাউন্টে হেল্প নিলাম, যে গিভেন দ্য ইয়ার্ন কাউন্ট ইজ 30 এনি। 30 এনি মানে কি আসলে? 30 এনি মানে হচ্ছে আমরা 1 পাউন্ড ইয়ার্ন যদি নেই, এই ইয়ার্নটা যদি আমরা 1 পাউন্ড নেই, তাহলে 840 গজে 30টা হ্যাঙ্ক হবে। এখন আমি যদি বলি আচ্ছা 30টা হ্যাঙ্ক হলো ভালো কথা, কিন্তু 30টা হ্যাঙ্কের মধ্যে টোটাল কতটুকু দৈর্ঘ্যের ইয়ার্ন পাওয়া যাবে? তখন সেটা কত হবে? তখন হিসাব হবে কি, একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 840 গজ। তাহলে 30টা হ্যাঙ্কের দৈর্ঘ্য হবে 30 × 840 গজ। আর এই 30 × 840 গজ ইয়ার্নের ওয়েট হবে হচ্ছে 1 পাউন্ড। যেহেতু আমি প্রথমেই বলেছি 30 এনি ইয়ার্ন 1 পাউন্ড নিলে আমি 30টা হ্যাঙ্ক পাবো। তাহলে এটাই লিখেছি আমরা, 30 × 840 ইয়ার্স ইয়ার্নের ওয়েট হচ্ছে 1 পাউন্ড।
1 ইয়ার্ড ইয়ার্নের ওয়েট কত পাউন্ড এবং এই যে একদিনে আমি যত গজ পেয়েছিলাম 333956160 এত গজে কত পাউন্ড সেটা বের করে ফেলবো এবং পরবর্তীতে আমরা 2.2046 দিয়ে ভাগ দিয়ে কেজিতে চলে গেছে যেহেতু 1 কেজিতে 2.2046 পাউন্ড কাজেই 2.2046 দিয়ে ভাগ দিয়ে আমরা হচ্ছে পাউন্ড থেকে কেজিতে চলে আসবো ব্যাস এটাই হচ্ছে আমাদের রেজাল্ট 591 এটাই হচ্ছে আমাদের কেজি পার শিফট এটা আমার মনে হয় না বুঝে কিছু নেই তারপর একটু তোমাদেরকে একটু সময় দিই যে কোনটা বুঝো নাই আমাকে একটু বলো যে কোন সংখ্যাটা বুঝো নাই কেন গুণ হলো কেন ভাগ হলো কেন উপরে গেল কেন নিচে গেল এটা একটু হচ্ছে দেখো বুঝো কিনা না বুঝলে আমাকে বলো তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো না বুঝলে আরো সময় বেশি নেব সমস্যা নেই বোঝার জন্য তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে আচ্ছা কারো কোনো সমস্যা আছে ঠিক আছে তাহলে তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথটা আবারও দেখে আসবা এই ম্যাথটা আবারও দেখে আসবে এবং সমস্যা থাকলে আমাকে বলবা সমস্যা না থাকলে এই যে এই কাজটা তোমরা করবা ইয়ার্ন কাউন্টকে আমি করেছি হচ্ছে এখানে 30 এনে দিয়ে তোমরা একই নিয়মে 20 টেক্সট দিয়ে করে নিয়ে আসবা নেক্সট ক্লাসে এখানে আমি লিখেছি 30 এনি তোমরা ওই যে খাতায় থেকে 3টা নিয়ম 3 লাইন বের করবা কমবার এবং হচ্ছে যেই চ্যাপ্টারে আমরা 3 লাইন করেছিলাম তারপরে হচ্ছে এই 3 লাইন ফলো করে 20 টেক্সট দিয়ে ম্যাথটা করে নিয়ে আসবে এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ ম্যাথ নিয়ে আমার আরো 5 মিনিট কথা বলা বাকি এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলবো আমাকে একটু মনে করায় দিও যে স্যার আপনি বলেছিলেন একটা ম্যাথ করানোর পরে আরো কিছু ম্যাথ নিয়ে কথা বলবেন যে এই ম্যাথটার মধ্যে কি কি পরিবর্তন আমি দিতে পারি পরীক্ষায় এই সংক্রান্ত কিছু কথা বলবো এটা আমাকে মনে করায় দিও ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে চ্যাট বক্সে আইডি লিখে লিভ নিতে পারো আমি চ্যাট বক্স ওপেন করে দিই হ্যাঁ প্রশ্ন থাকলে বলতে পারো চ্যাট বক্স হচ্ছে ওপেন করা হয়েছে আইডি লিখে তোমরা লিভ নিতে পারো তাহলে প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে সেকশন 4 তাই না সেকশন 4 সেকশন 4 আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ